বন্ধুরা, আজকের কাহিনী থেকে আমরা জানব প্রয়োজনের অধিক চাহিদা করলে সেই ব্যক্তির কি পরিণতি হতে পারে। আজকের কাহিনী খুবই শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক হতে চলেছে। কোনো এক গ্রামে সমীলক নামের এক তাঁতি বাস করত। তার মতো আর কেউ তার পাড়ায় এত সুন্দর মিহি কাপড় বুনতে পারত না। কিন্তু তার কপালে এমন যে মিহি কাপড় ভালো দামে বিকোতে না পারায় তার খুব একটা লাভ হতো না। তার সব রোজগার দেনা পাওনাতেই ফুরিয়ে যেত। তার পাড়ায় আরও অনেক তাঁতি ছিল, তারা কেবল মোটা কাপড়ই বুনত। হাটে হাটে ফিরে তারা মোটা কাপড় বিক্রি করে অনেক বেশি ধন উপার্জন করতে পারত। দেখতে দেখতেই সেই তাঁতিরা সমীলকের থেকে অনেক বেশি ধনী হয়ে উঠল। সমীলক ভাবতে লাগলো, গ্রামের হাটে তার মিহি কাপড়ের ক্রেতা নেই, এখানে কেউ তার কদর বোঝে না, সুতরাং তার তৈরি কাপড় কোনো নগরে বিক্রি করাই ভালো। শহরের লোকেরা দামি জিনিস দাম দিয়ে কিনতে জানে। তাই একদিন সমীলক সিদ্ধান্ত নিল সে শহরে গিয়েই ব্যবসা করবে। এমনটা ভেবে সে তার বউকে বলল, শোনো, আমি শহরে যাচ্ছি ব্যবসা করতে, এখানে কেউই আমার কাজের কোনো কদর বোঝে না। আমি শুনেছি শহরে সরু সুতোর বুননের কাপড় খুব ভালো দামে বিক্রি হয়, তাই আমি ঠিক করেছি আমি শহরে যাব ব্যবসা করতে। সমীলকের বউ তখন বলতে লাগলো, দেখো স্বামী, তোমার কপালে যদি টাকা কড়ি না থাকে তাহলে বিদেশে গিয়েও তা হবে না। তবু তুমি যখন বলছো তাহলে যাও, গিয়ে দেখো। তারপর সমীলক টাকা রোজগারের জন্য একদিন বিদেশের পথে রওনা হলো। পৌঁছে গেল বর্ধমান শহরে। সেখানে গিয়ে সে 3 বছর টানা ব্যবসা করলো এবং 3 বছর পর তার 300 মোহর উপার্জন হলো। সে ভাবলো এবার বাড়ি ফেরা যাক। অনেক দিন হলো শহরে ব্যবসা করছি, বাড়িঘরের মুখ দেখেনি বহু দিন হয়েছে। এমনটা ভেবেই সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে একটা বনের মধ্যে হাজির হলো সে। বন্ধুরা, তখনকার সময় পায়ে হাঁটার সময় ছিল। সমীলক পায়ে হেঁটেই সেই পথ অতিক্রম করছিল। বনের মধ্যে থেকে যেতে যেতে তার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে দেখে সমীলক ভাবল আর হাঁটা উচিত হবে না। যতই হোক বনের পথ, বনে ডাকাত কিংবা হিংস্র জন্তুর সামনে পড়লে আর রক্ষা নেই। তার চেয়ে বরং একটা গাছের ডালে উঠে বসি, সকাল হলে আবার হাঁটা শুরু করা যাবে। এমনটা ভেবেই সমীলক একটি মস্ত বড় গাছের ডালে উঠে বসলো। গাছের ডালে বসে সমীলক নিজেকে গামছা দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে একটু ঘুমানোর চেষ্টা করলো। হঠাৎই দুজন ব্যক্তির গলার আওয়াজে সমীলকের ঘুম ভেঙে গেল। সমীলক দেখলো মধ্যরাত্রে দুজন ব্যক্তি একে অপরের সঙ্গে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। একজনের নাম কর্তা আর একজনের নাম কর্ম। একজন বলছে, কর্তা, সমীলকের কপালে ভাত কাপড়ের বেশি একটা পয়সাও লেখা নেই, আপনি তো ওকে 100 মোহর দিলেন। কর্তা বলল, ও হে কর্ম, চেষ্টার পুরস্কার তো দিতেই হবে, ও তো চেষ্টা করে এই উপার্জন করেছে, আমার তো ওকে এই চেষ্টার পুরস্কার না দিয়ে কোনো উপায় ছিল না, এরপর বাকিটা তোমার হাতে। দুজনেই এমন কথা বলতে বলতে হঠাৎই মিলিয়ে গেল। সমীলকের ঘুমও তখন পুরোপুরি ভেঙে গিয়েছিল। সমীলক হঠাৎ দেখতে পেল তার থলেতে একটাও মোহর নেই। 3 বছর ধরে কষ্ট করে সে এই 300 মোহর জমিয়েছিল। নিজের মোহরগুলোকে এভাবে হারিয়ে যেতে দেখে সমীলক খুব দুঃখিত হয়ে পড়ল। দেখতে দেখতে সকাল হয়ে গেল, কিন্তু সকাল হলেও সে আর বাড়ির পথে রওনা দিল না। খালি হাতে বাড়ি ফিরে সে বউয়ের কাছে মুখ দেখাবে কি করে? সে আবারও ফিরে গেল শহরে, আবারও চেষ্টা করলো। 1 বছরের মধ্যে উপার্জন করলো 500 মোহর। ফেরার পথে আবারও সেই বনে আর রাত কাটালো না সে। বিপদের ভয় উপাখ্যান করেই অন্ধকারে হাঁটতে লাগলো। কিছুটা পথ অতিক্রম করার পরেই হঠাৎ সেই লোক দুটোকে আবারও দেখতে পেল সমীলক। তারা দুজনে কথা বলছে। একজন বলছে, কর্তা, সমীলকের কপালে ভাত কাপড়ের বেশি একটি পয়সাও লেখা নেই,
আপনি ওকে 500 মোহর দিয়ে দিলেন। অন্য লোকটি উত্তর দিল, যে চেষ্টা করে উপার্জন করে তাকে তো তার প্রাপ্য দিতে আমি বাধ্য। এখন বাকিটা তোমার হাতে। শমিলক তখনই তাড়াতাড়ি তার মোহরের থলেতে হাত দিল। দেখলো তার থলেতে মোহর উধাও হয়ে গেছে। শমিলক তো হতবাক হয়ে গেল। মনের দুঃখে আত্মহত্যা করতে মনস্থ করল সে। তাই সে একটা বুনোলতা দিয়ে ফাঁস তৈরি করতে লাগলো। এমন সময় সে দেখলো তার সামনে দুজন সুপুরুষ দাঁড়িয়ে আছে। সে বলল, ওহে শমিলক, আত্মহত্যা করো না। আমি তোমার টাকা চুরি করেছি। তোমার কপালে ভাত কাপড়ের বেশি এক কড়িও নেই, তাই এত টাকা দেব কেন? আর যে টাকা তুমি ভোগ করতেই পারবে না তা নিয়েই বা কি হবে? শমিলক বলল, তবু আমি টাকা চাই, লোকে জানুক আমার টাকা আছে। তখন সেই পুরুষ বলল, তাহলে এক কাজ করো, তুমি আবার বর্ধমান শহরে যাও। ওখানে দুজন বণিক বাস করেন। একজনের নাম গুপ্তধন, সে কেবল টাকা জমায়। আর একজন আছে, তার নাম উপগুপ্তধন, সে টাকা না জমিয়ে দেদার খরচ করে। তুমি সেই দুজনের সঙ্গে পরিচিত হও। ওই দুজনের মধ্যে তুমি যাকে সব থেকে বেশি পছন্দ করবে আমি তোমাকে তার মতোই বানিয়ে দেব। শমিলক তখন ফিরে গেল বর্ধমান শহরে। খোঁজাখুঁজি করে সন্ধ্যার সময় সে গুপ্তধনের বাড়ি খুঁজে পেল। একটা ভাঙাচোরা ধ্বংসস্তূপের মতো পুরনো বাড়ি। শমিলক ইতস্তত হয়ে সেই বাড়ির কড়া নাড়ল। দরজা খুলেই বাড়ির কর্তা কর্কশ কণ্ঠে বলল, কাকে চাই? শমিলক বলে উঠল, আগে আমি একজন বিদেশি, আজ রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয় চাইছি। গুপ্তধন কর্কশ স্বরে বলে উঠল, না না, এখানে কোনো জায়গা হবে না, তুমি অন্য জায়গায় দেখো। শমিলক তখন কাকুতি মিনতি করতে লাগলো। সে বলল, মহাশয়, সারাদিন হেঁটে পথশ্রমে আমি ক্লান্ত হয়েছি। আজ রাতটা থাকি, কাল সকাল হতে না হতেই আমি চলে যাব। আপনাকে প্রতিশ্রুতি দিলাম, এত রাত্রে আমাকে একটু আশ্রয় দিন। গুপ্তধন গজগজ করে বলে উঠল, এটা লঙ্গরশালা নয় হে, তবে এক রাত্রের জন্য যখন থাকতে চাইছো তবে ভেবে দেখছি। আসো, ভেতরে আসো, আর কি করা যাবে। ভেতরে নিয়ে গিয়ে একটা ঘর দেখিয়ে বলল, যান, ওই ঘরে যান, ওখানে একটা খাটিয়া রাখা আছে, সেখানেই শুয়ে পড়ুন গিয়ে। শমিলক ঘরে ঢুকে দেখল, এ কোথায় চলে এলাম। ঘরের ভেতরকার প্লাস্টারটাও পর্যন্ত খসে পড়ছে। চারদিকে ছুঁচো ইঁদুরের গর্ত, এক পাশে এক ভাঙা খাটিয়া, তার উপর নোংরা ও তুলো বের করা বালিশ, আর বিছানার চাদরটা তো জঘন্য ধরনের নোংরা। খাটিয়ার এক কোণে বসল শমিলক। যেমন করে হোক আজ রাতটা কাটিয়ে দেবে সে এখানে। সকাল হলেই তো সে চলে যাবে। হঠাৎই দরজায় কড়া নাড়ল কেউ একজন। শমিলক দরজা খুলে দেখল গুপ্তধনের বউ এসেছে সামান্য নুন ভাত নিয়ে। সেই থালাটা শমিলককে ধরিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিন। রাত্রে যা পেল তাই খেয়ে শুয়ে পড়ল শমিলক, আর ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে। মাঝরাত্রে আধা ঘুমের মধ্যে শমিলক শুনতে পেল দুজন কথা বলছে। একজন বলল, ওহে কর্তা, শমিলককে খেতে দিয়ে গুপ্তধনের যে বাড়তি খরচ হলো তার কি হবে? অন্যজন বলে উঠল, ওহে কর্ম, গুপ্তজনের খরচা হয়ে গেল, তাতে কি হয়েছে, তুমি তা পূরণ করে দিও। কারণ গুপ্তধন তো শুধু অর্থই চায়, সে তো অর্থ সঞ্চয় করতে ভালোবাসে। আর আজকে শমিলককে খাইয়ে তো তার অনেক অর্থ ব্যয় হয়ে গেল, কারণ তার কাছে নুন ভাতও অনেক বড় জিনিস। নুন ভাতের খরচাটুকুও তার কাছে ব্যয় বলে মনে হয়। তার ওই খরচা তো তোমাকে পূরণ করে দিতেই হবে। এমনটা বলেই ওই দুজন হঠাৎই অদৃশ্য হয়ে গেল। হঠাৎই ভোরে চেঁচামেচির শব্দে শমিলকের ঘুম ভেঙে গেল। কান পেতে শুনে বুঝলো গুপ্তধনের স্ত্রীর ভেদ বমি হয়েছে, অর্থাৎ
গুপ্তধনের স্ত্রী সকাল থেকেই বমি করে চলেছে। হঠাৎই গুপ্তধন বলে উঠল, অত হই হট্টগোলের কিচ্ছু নেই, একদিন উপোস করলেই সব সেরে যাবে। আর ভালোই হলো, অতিথির জন্য কাল যে বাড়তি খরচ হয়েছিল সেই খরচাটা আমার উঠে যাবে। এসব কথা শোনা মাত্রই সমীলক হাড় কিপটে গুপ্তধনের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে ভালোভাবেই চিনে ফেলেছিল গুপ্তধনকে। এখন তার জানা দরকার উপগুপ্তধনকে। তাকে জানার জন্যে এবার তার বাড়িতে যেতে হবে। লোকজনকে জিজ্ঞেস করে এক সময় সমীলক হাজির হলো উপগুপ্তধনের বাড়ির সামনে। একটা সাজানো গোছানো বাড়ি, ফুলের বাগান, নুড়ি দিয়ে সাজানো পথ, দেখলে চোখ জুড়িয়ে যায়। সেই বাড়িতে হাজির হতেই একজন সুপুরুষ হাসি মুখে অভ্যর্থনা জানালো, বলল, আসুন আসুন, অনেক দূর থেকে আসছেন নিশ্চয়ই। আপনার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্টই দেখা যাচ্ছে। আদর আপ্যায়ন করে তাকে আসনে বসালেন লোকটি। সমীলক ভালোভাবেই বুঝতে পারল এই হলো উপগুপ্তধন। উপগুপ্তধন সমীলকের জন্য স্নান ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করল। পঞ্চব্যঞ্জন রন্ধন করে অতিথি সেবার ব্যবস্থা করল সে। শোয়ার ব্যবস্থা করে দিল সুন্দর ঘরে পরিষ্কার বিছানায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যেতেই সমীলকের দু চোখে ঘুম জড়িয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সমীলক। হঠাৎই আধো আধো ঘুমে মধ্যরাত্রে সে দেখতে পেল দুজন পুরুষকে, কর্তা আর কর্ম। একজন বলছে, ওহে কর্তা, সমীলককে আপ্যায়ন করতে গিয়ে উপগুপ্তধনের তো দোকানের ধার আরও বেড়ে গেল, সে শোধ করবে কি করে? অন্যজন বলতে লাগলো, ওহে কর্ম, আমার কাজ আমি করেছি, এরপর যা করার তা তোমার কাজ। এমনটা বলেই দুজন আবারও অদৃশ্য হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই সমীলক বিদায় নিতে গেল উপগুপ্তধনের কাছে। তখন উপগুপ্তধন বাগানের বেদিতে বসে আছে। অতিথিকে দেখে বিনয় গদগদ হয়ে বলতে লাগলো, আদর যত্নে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। এদিকে যদি আবারও আসা হয় তাহলে দয়া করে আমার বাড়িতে আসতে ভুলবেন না। ঠিক সেই সময়ই সমীলক দেখল রাজবাড়ির থেকে এক পেয়াদা হাজির হয়েছে। উপগুপ্তধনের সামনে একটা থলে নিয়ে রেখে নমস্কার করে বলল, মহারাজ, আপনার দান ধ্যানের কথা শুনে খুবই খুশি হয়েছেন, তাই তিনি আপনাকে এই মোহরগুলি উপহার স্বরূপ পাঠিয়ে দিলেন। সমীলক সব বুঝতে পারল। তারপর উপগুপ্তধনের কাছে বিদায় চেয়ে সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সমীলক পথে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, হারকঞ্জুস গুপ্তধনের মতো ধনের মালিক হয়ে কাজ নেই, নাই বা থাকলেও জমানো টাকা। ওই অতিথি বৎসল দয়াবান মানুষ উপগুপ্তধনের মতো হওয়াই ভালো। আমি সেরকমই হতে চাই। পথ চলতে চলতে সমীলক সেই বনের ধারে আবার সাক্ষাৎ পেল সেই দুই পুরুষের। একজন বলল, এবার বলো, তুমি টাকা পেলে খুশি? সমীলক হাত জোর করে বলল, না প্রভু, আমি আমার প্রয়োজনটুকুই চাই, তার চেয়ে বেশি কিচ্ছু চাই না। এবার অন্যজন বলল, প্রয়োজনের থেকে অতিরিক্ত যদি তুমি পাও তাহলে কি করবে? সমীলক বলল, দান করব। তারপর সমীলক ফিরে গেল তার গ্রামে। এখন প্রয়োজন মতো উপার্জনে সে সন্তুষ্ট, আর বেশি তার কিচ্ছু চাই না। নিজের বউ সন্তান নিয়ে সে এখন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের সকলেরই উচিত প্রয়োজনের অতিরিক্ত দান করে দেওয়া, তাহলেই আমরা আসল সুখের উপলব্ধি করতে পারবো। বন্ধুরা, আশা করি আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের ভালো লেগেছে। আজকের এই কাহিনী থেকে যদি আপনারা কিছু শিখতে পান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।